সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে, দেশে বিদেশে ষড়যন্ত্র নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী। ইউপি নির্বাচনে সহিংসতার দায় এড়াতে পারে না ইসি, ক্ষমতা প্রয়োগে ব্যর্থতা দেখছেন আওয়ামী লীগ নেতারা। এমএলএম ব্যবসা খুলে 410 কোটি টাকা হাতিয়েছেন ডেসটিনির সাবেক কর্মকর্তা শুভ চৌধুরী, অভিযানে সিআইডি। নারায়ণগঞ্জে আদালতের নির্দেশনা উপেক্ষা করে পলিথিনে মোড়া পোস্টার দিচ্ছেন প্রার্থীরা, দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন। অতিরিক্ত দূষণ ও নৌযানের কারণে ঢাকার আশপাশে নদীতে মারা পড়ছে ডলফিন, রক্ষায় নেই নজরদারি। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগুচ্ছে, তবে তা রুখে দিতে দেশ বিদেশে বসে দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন, বিদেশে উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা চলছে। আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সরকারের ৩ বছর পূর্তি ও ৪ বছরে পদার্পণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ২০২১ সাল ছিল উন্নয়ন অভিযাত্রার এক অভূতপূর্ব স্বীকৃতির বছর। গত বছর আমরা উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করেছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে এই অর্জন বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। পরে তার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে বলেন, ২০২২ সাল হবে এক মাইলফলক বছর। আর কয়েক মাস পর জুন মাসেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু। আশা করা হচ্ছে এই সেতু জিডিপিতে ১.২% হারে অবদান রাখতে সক্ষম হবে। এবছর শেষ নাগাদ আমরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 14 কিলোমিটার অংশে মেট্রো রেল চালু করার পরিকল্পনা গ্রহণ করেছি। অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল। মৌলিক চাহিদা থেকে শুরু করে বিদ্যুৎ ও ইন্টারনেট খাতে ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে চতুর্থ শিল্প বিপ্লব চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। পাশাপাশি চলমান উন্নয়ন যাত্রা রুখে দিতে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেন তিনি। দেশে বিদেশে বসে বাংলাদেশ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করছে এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য। মিথ্যা বানোয়াট, কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিদেশে আমাদের উন্নয়ন সহযোগীদের ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে। এছাড়া করোনার নতুন ধরন অমিক্রন থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন সরকার প্রধান। জানান, মাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনতে গণটিকা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না বলে দাবি করছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় নেতাদের মতে, প্রশাসনের নিয়ন্ত্রণ সহ সিইসির হাতে ক্ষমতা থাকলেও তা প্রয়োগে ব্যর্থতা রয়েছে। সে কারণে পঞ্চম ধাপ পর্যন্ত শতাধিক মৃত্যুর দায়িত্ব ইসিকেই নিতে হবে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের দিনের চিত্র এটি। সংঘাত সহিংসতায় এদিন মৃত্যু হয় ৯ জনের, আহত শতাধিক। সব মিলে এবার ইউপির ভোটকে কেন্দ্র করে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছে। তবে নির্বাচন কমিশনের দাবি, সহিংসতায় প্রাণহানির দায় প্রার্থীকে নিতে হবে, নির্বাচন কমিশন এর দায় নেবে না। নির্বাচন বা কমিশন এ ব্যাপারে মোটেই দায়ী না, একেবারেই দায়ী না। তবে সিইসির এই বক্তব্যে একমত নয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা বলছেন, প্রশাসন ইসির নিয়ন্ত্রণে থাকায় চাইলে তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সহিংসতা ঠেকাতে পারত। কোন দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের কথা বলা উচিত না। সেনাবিদের যা ঘটবে এ ব্যাপারে তাকে দায়িত্ব নিতেই হবে। উনি এটাকে এড়িয়ে যেতে পারেন না। প্রশাসনকে যদি উনি সঠিকভাবে ব্যবহার করতে পারে তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। কেউ কারোর উপর দায় চাপিয়ে দিয়ে রেহাই পাওয়ার প্রবণতাটাও ভালো নয়।
কারণটা হলো দায় তো কারো না কারো আছে, সে দায়টি যার যেখানে যতটুকু দায় আছে তার ততটুকু নিতে হবে। সরেজমিনে দেখা গেছে ইউপির ভোটে সংঘাতে জড়িয়েছে প্রধানত নৌকা ও বিদ্রোহী প্রার্থীরা, তাই এর দায় আওয়ামী লীগও এড়াতে পারে কিনা উঠেছে সে প্রশ্ন। রাজনৈতিক দলের কেন হবে? রাজনৈতিক দলে তো বিভিন্ন দলে তো সবসময়ই তো রাজনৈতিক দল আছে, আর এত ইউনিয়ন পরিষদে কোনো সময় মারা যায় নাই। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নেই, যদি ডিসি আর এসপি ঐক্যবদ্ধ হয় তাহলে কোনো গোলমাল হয় না, সেটা নিয়ন্ত্রণ করবে চিফ ইলেকশন কমিশন। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দায় দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ কখনোই এই নীতিকে বিশ্বাস করে না। আমরা শান্তি সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি। তৃণমূলে সহিংসতা কমাতে কেন্দ্রের কঠোর নির্দেশনা আছে জানিয়ে এ সহিংসতায় বিএনপি জামাতের দায়ও দেখছেন আওয়ামী লীগ নেতারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি খুব দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। এই সপ্তাহে আবারও তার এন্ডোস্কোপি করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধ করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকেরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়াকে বাঁচাতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হওয়ার পর থেকে তাকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে রক্তক্ষরণ। এ পর্যন্ত 5 বার বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। কমে গেছে হিমোগ্লোবিনের মাত্রা, নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিসও। স্বাস্থ্য আগে যেরকম ছিল ঠিক একটু মতো আছে, শিশুতে আছে। আর উনি আগে যে সমস্ত জিনিস অর্থাৎ নরম খাবার, সলিড খাবার ওনাকে কখনোই দেওয়া হয় না, সফট খাবার দেওয়া হয়। বিএনপি মহাসচিব জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন খালেদা জিয়াকে, তবে তার এখন দরকার আরও উন্নত চিকিৎসা। ডাক্তার সাহেবরা যা বলেন, তার যে অসুখ, সেই অসুখের এখন এই দেশে আর কোনো চিকিৎসা তাদের হাতে নেই। যে চিকিৎসা আছে তারা খুব পরিষ্কার করে বলেন যে এটা লিভার আপনার আপনার ট্রান্সপ্ল্যান্ট করা, অথবা আরেকটা তারা যেটা বলছেন টিপস, আরেকটা ডিভাইস ট্রিটমেন্ট, এই দুটোই এখানে কোনো সুযোগ নেই। সেই কারণে তারা বারবার করে বলছেন যেটাকে বাইরে অ্যাডভান্স সেন্টারে পাঠানোর কথা। ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার যে কোনো মুহূর্তে আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ সিটির প্রতিশ্রুতি পোস্টারে বরখেলাপ করছেন প্রার্থীরা। মানছেন না আদালতের নির্দেশনা। অলিগলি থেকে শুরু করে সারা শহরে ঝুলছে পলিথিনে মোড়া পোস্টার। সে কারণে প্রার্থীদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন ভোটার ও পরিবেশ কর্মীরা। ভোটে জিততে নারায়ণগঞ্জের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের অন্যতম প্রতিশ্রুতি পরিচ্ছন্ন নগরী উপহার দেয়া, অথচ তাদের পোস্টারেই ৬ লাভ পুরো শহর। শুধু সৌন্দর্যহানি নয়, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনে মোড়ানো হয়েছে পোস্টার। পরে নালা নর্দমায় পড়ে এসব পলিথিন জলাবদ্ধতা তৈরি করবে বলে জানাচ্ছেন ভোটাররা। বলছেন, প্রার্থী চেনাতে পোস্টার গুরুত্বপূর্ণ নয়। যারা নির্বাচনে দাঁড়িয়েছেন প্রত্যেকটা মানুষকে আমরা প্রত্যেকে চিনি। এইখানে এইভাবে এত ঘন পোস্টার দিয়ে তাদেরকে চিনার জানান দেওয়ার কোনো ছিল না, দরকার ছিল না। ভালোই দেখা যাচ্ছে না, এটা আপনি নিজেও দেখছেন যে কেমন দেখা যাচ্ছে, কিন্তু তারপরে কি করবো, দিতে হবে কদিনের জন্য। সৌন্দর্য অবশ্যই নষ্ট হচ্ছে, সৌন্দর্যের মানে শহরের সৌন্দর্যের মানই থাকে না এই পোস্টারে। লেমিনেটেড পোস্টার বন্ধে পদক্ষেপ নিতে সিটি কর্পোরেশন ও নির্বাচন কমিশনকে 2020 সালে নির্দেশনা দিয়েছিল উচ্চ আদালত। প্রার্থীরা সে নিষেধাজ্ঞাও মানছেন না। নির্বাচন কমিশন যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে করতেছে। নির্বাচন সকল প্রার্থী এভাবে সকল প্রার্থী আপনার নৌকার প্রার্থী এভাবে গুলি হইলে কি হয়, মানুষ একটা উৎসব মুখর পরিবেশ, সবাই লিফলেট দিচ্ছে, পোস্টার লাগাচ্ছে, পোস্টার না দেখলে হইচই করে, এখনো পোস্টার নাই কেন, এটা একটা উৎসবের মধ্যে পরিণত হয়ে গিয়েছে। তবে আমি মনে করি যে পোস্টারটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, এই পোস্টারটা আসলে নিষিদ্ধ হলেই ভালো হয়। এদিকে আদালতের নির্দেশনা ভেঙে এসব পোস্টার টাঙিয়ে আচরণবিধি ভাঙলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বলছেন, শীঘ্রই অভিযানে যাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পোস্টার লেমিনেটিং করা আমরা আসলে এর মধ্যে যে আচরণ বিধিমালা কার্যক্রম দেখা হয়েছে অভিযানে তাৎক্ষণিকভাবে সেই পোস্টারগুলো উচ্ছেদ করা হয়েছে এবং সেই প্রার্থীকেও তাৎক্ষণিক ডেকে নিয়ে এসে তাদের সাথে কথা বলা হয়েছে। আমরা যখন যে এলাকায় যে যা দেখছি সেইভাবে ব্যবস্থা নিচ্ছি। তবে প্রার্থীদের বক্তব্য, নির্বাচনের পরই এসব পোস্টার সরিয়ে নেবেন তারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। ডেস্টিনির সাবেক কর্মকর্তা শুভ চৌধুরী অনলাইনে MLM ব্যবসা খুলে 410 কোটি টাকা হাতে নিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। 7 মাসে 1000 টাকা দরে প্রায় 4,10,000 শেয়ার বিক্রি করেছেন তিনি। গ্রাহক সেজে তার সহযোগীকে গ্রেপ্তার করা গেলেও তাকে ধরতে পারেনি সিআইডি। পল্টনে ইলেকট্রনিক পণ্য বিক্রি করেন হাবিবুর রহমান। গত আগস্টে জানতে পারেন সোশ্যাল মিশন শেয়ার নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তা 100 দিনে হবে দ্বিগুণ। এই প্রলোভনে 7 লাখ টাকা খুইয়ে মামলা করেন তিনি। টাকা মেয়াদ যখন হবে তখন থেকে বুঝতে পারছি যে উনি হয়তো ওনার টাকা দেবে না, কিন্তু ওনারা যদি আমরা বলতাম বিভিন্ন হুমকি টুমকি দিত। তারা টাকা দিতাম কাগজের টাকা, হ্যাঁ আমাদের দিত হাওয়ার টাকা, মানে মোবাইলে দেখা যেত কিন্তু এই টাকা ধরা যেত না, ছোঁয়া যেত না। তদন্তে নেমে সোশ্যাল মিশন শেয়ারের নামে অনলাইন MLM ব্যবসার খোঁজ পায় সিআইডি। গ্রাহক সেজে ফাঁদ পাতলে গাড়ি নিয়ে দেখা করতে আসেন প্রতিষ্ঠানের এমডি শুভ চৌধুরী ও সাইদুর রহমান। তবে সিআইডির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান শুভ। গ্রেফতার হন তার সহযোগী সাইদুর। গাড়িতে মেলে নির্যাতনের সরঞ্জাম। সাইদুরকে জিজ্ঞাসাবাদের পর সিআইডি বলছে শুভ চৌধুরী ডেস্টিনির সাবেক কর্মকর্তা। তার এই ব্যবসা শুরু করেন 7 মাস আগে। টার্গেট করেন নিম্ন আয়ের মানুষ। কোনো অফিস নেই, আগ্রহীদের সঙ্গে কথা বলতেন গাড়িতে তুলে। কেউজনের সাথে আর্গু করতো কখনো, বা টাকা চাওয়া নিয়ে কখনো বাড়াবাড়ি করতো, গাড়ির মধ্যে উনি সবাইকে সাহায্য করতেন। এই শুভ চৌধুরী এই SM গ্রুপের অফিস আছে, কিন্তু উনি কোনো অফিসে কখনো বসেন না। সোশ্যাল মিশনের একটি শেয়ার 1000 টাকায় বিক্রি করতেন শুভ। দিতেন বিদেশে বিনিয়োগের লভ্যাংশ থেকে 100 দিনে তা দ্বিগুণ হওয়ার প্রলোভন। সিআইডি বলছে এভাবেই 4,10,000 শেয়ার বিক্রি করে তিনি হাতিয়ে নিয়েছেন 410 কোটি টাকা। ঢাকায় যারা ছোট ছোট আয় ইনকাম করেন, পানের দোকানদার, সিগারেট বেচে, দৈনিক মজুর, এদেরকে টার্গেট করে এরা করেছিলেন 1000 টাকা দিয়ে একটি আইডি কেনেন, তাইলে 100 দিনে আপনাকে ঠিক দ্বিগুণ 2000 টাকা ফেরত দেওয়া হবে। এবং আপনি যদি এছাড়া কোনো একজন লোককে আবার নতুন আইডি বেচতে পারেন, তাহলে আপনি প্রত্যেক আইডি অনুযায়ী 50 টাকা করে পাবেন। শুভকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিআইডি। পাশাপাশি দিচ্ছে এমন প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের 5 শতাধিক মানুষকে সর্বশান্ত করেছে ভুইফোর প্রতিষ্ঠান আখি সুপারশপ। অভিযোগ, চটকদার বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে গত 27 ডিসেম্বর লাপাত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অভিযুক্তদের গ্রেফতার এবং মূলধন ফিরে পেতে আন্দোলন করছে ভুক্তভোগীরা। গত বছরের জুলাইয়ে সিলেট শহরতলির বটেশ্বরে চালু হয় আখি সুপার শপ। শুরুতে বিশেষ ছাড়ে নিত্যপণ্য বাড়ি পৌঁছে দিয়ে এলাকাবাসীর আস্থা অর্জন করে। কিছুদিন পর গাড়ি, মোটরসাইকেল সহ মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রীর লোভনীয় সব অফার দিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে চলে ব্যাপক প্রচারণা। অন্তত 500 গ্রাহক এ ফাঁদে পড়ে বিনিয়োগ করেন বিপুল অঙ্কের টাকা। তবে হঠাৎ করেই গত 27 ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি বন্ধ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের কয়েক কোটি টাকা নিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ। প্রতিকার চেয়ে কয়েক দফায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। অফিসে চেম্বার কমার্সের কাগজ থাকবো, খাদিমিনের ট্রেড লাইসেন্স থাকবো, ব্যবসায়ী ট্যাক্স বেট থাকবো, কর থাকবো, এগুলো কতটুকু বই হইতে পারে। তখন আমরা বড় অর্ডার দেওয়ার প্ল্যান করি। তখন আমার বন্ধু বান্ধব আসলা, এরাও গেছে। আর আমাদেরকে যারা গালিগালাজ করছেন, ভাই পকেটে 5 টাকা না থাকলে আপনি আমাকে 10 টাকা দিবেন না, কি করে আমি একটা বেকার মানুষ, কি করে চলবো, কি করে সংসার চালাবো, এই পারপাস থেকে কোনো না কোনো কিছু করে চলতে হবে। এভাবে আসলে এই প্রণোদনার শিকার হয়ে আমি অর্ডার করছি। এর মধ্যে আদালতে এ সংক্রান্ত 5টি মামলা হয়েছে। তবে এখনও এ সংক্রান্ত নথি থানায় এসে পৌঁছেনি জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে এখন পর্যন্ত এসএমপির কোথাও কোনো মামলা হয়েছে, তবে এখনও এ সংক্রান্ত নথি থানায় এসে পৌঁছেনি জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
এই বিষয়ে এখন পর্যন্ত এসএমপির কোথাও কোনো অভিযোগ কিংবা কোনো থানায় মামলা রেকর্ড হয়নি। যদি কোনো মামলা এসে থাকে এবং অভিযোগ এসে থাকে, আমরা কঠোর আইনগত ব্যবস্থায় গ্রেপ্তার এবং তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার পাশাপাশি এ ধরনের ই প্রতিষ্ঠানের বিষয়ে প্রশাসনকে সজাগ হওয়ার আহ্বান ভুক্তভোগীদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আক্রমণ নিয়ন্ত্রণে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান সহ রাজনৈতিক সমাবেশ বন্ধের সুপারিশ করেছে কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। শুক্রবার সন্ধ্যায় কমিটির বৈঠক শেষে 4 দফা সুপারিশ করা হয়। দেশে প্রবেশের ক্ষেত্রে সীমান্তে স্ক্রিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন আরও জোরদার করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংক্রমণ বেড়ে গেলে তা মোকাবেলায় হাসপাতালে প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে। আইসিইউ ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থী সহ সবাইকে টিকার আওতায় আনার ওপরও গুরুত্ব দিয়েছে পরামর্শক কমিটি। রাজধানীর কাপ্তান বাজারের আগুন ফায়ার সার্ভিসের 12 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সেখানে আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা, আর কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এই মুহূর্তে আমরা আছি যেই কাপ্তান বাজারে আগুন লেগেছে, ঠিক সেই বাজারের একদম আগুনের ঘটনাস্থলের পাশে কাপ্তান বাজার যে জামে মসজিদ, এই মসজিদের 4 তলার উপরে এখানে প্রচন্ড ধোঁয়া, যার কারণে আমরা নিচে দাঁড়াতে পারছি না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত কিন্তু আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু প্রায় প্রত্যেকটা যে ভস্মীভূত দোকান, সেই দোকানগুলোর উপর থেকে কিন্তু এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখনো পর্যন্ত নিরলসভাবে কিন্তু পানি দিয়ে যাচ্ছেন। একই সাথে স্থানীয় যারা দোকানদার রয়েছেন তারাও কিন্তু একইভাবে চেষ্টা করে যাচ্ছেন। আর আগুন লাগার যেই সূত্রপাত সেটি একটু বলে নেই, সেটি হচ্ছে রাত 4টার দিকে এই আগুন লাগার ঘটনাটি ঘটে, স্থানীয়রা যেটি বলছেন। এবং তারপরে একটা বেশ প্রায় আধা ঘন্টারও বেশি সময় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসে, কারণ এই জায়গাটি পুরোটা কিন্তু একটা ঘিঞ্জি জায়গা। ফায়ার সার্ভিসের গাড়িগুলো একেবারে কাপ্তান বাজার যে মূল রাস্তার যে মোড় সেখানে রেখে আসতে হয়েছে এবং সেখান থেকে প্রায় আধা কিলোমিটারের মতো ভেতরের দিকে ঢুকে তারপরে কিন্তু এই কাপ্তান বাজারের যেই মূল বাজারটি সেই বাজার। আর এই বাজারে আপনি যেমনটি জিজ্ঞেস করছিলেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন এখানকার যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা দোকান কিন্তু এখানে নিত্য প্রয়োজনীয় দোকান, আলু, পেঁয়াজ, পটল, চাল, ডাল, এই সমস্ত দোকানপাট ছিল, মুরগির দোকান ছিল, মুদি দোকান ছিল বেশিরভাগই আর কি। তো সেইগুলো একেবারে মুদি পণ্য সবগুলো একেবারেই ধ্বংস হয়ে গেছে, একেবারেই সবগুলো ভস্মীভূত হয়ে ছাই হয়ে গেছে। এখানে আর কোনো কিছু অবশিষ্ট নেই। তবে এখানে যে কি পরিমাণ দোকান, 30 থেকে 50টির মতো দোকান তো হবে, আর এর বাইরে কোথায় কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আরো খানিকটা সময় না গেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা বলতে পারছেন না। তারা বলছেন যে রাত 4টার দিকে যখন আগুন লাগে তার পরপরই তারা খবর পান এবং খবর পাওয়ার সাথে সাথে তারা কিন্তু এখানে এক এক করে বিভিন্ন ইউনিট, একেবারে ফায়ার সার্ভিসের প্রধান ইউনিট, যে প্রধান কার্যালয় থেকে শুরু করে আশপাশের যতগুলো ফায়ার সার্ভিসের স্টেশন ছিল সব জায়গা থেকে ইউনিটগুলো কিন্তু মুভ করে। এর একটি বড় কারণ ছিল যে যেহেতু একেবারে ব্যবসায়ী এলাকা, আপনি জানেন যে কাপ্তান বাজার, নবাবপুর রোড, এই পুরো এলাকা কিন্তু ব্যবসায়ী এলাকা এবং ঢাকা বাংলাদেশের অন্যতম একটি ব্যবসায়িক এলাকা এটি। সেই জায়গা থেকে এবং পুরান ঢাকার এই এলাকাটাও প্রচন্ড ঘিঞ্জি এলাকা, যার কারণে আগুন যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে খুব দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা আসে, কিন্তু এখানে এসে জায়গা মতো গাড়িগুলো আসলে উপস্থিত হতে খানিকটা সমস্যায় পড়ে যায়। তারপরে তারা যেটি করেন, কর্মকর্তারা বলছিলেন যে তারা দীর্ঘ পথ পানির লাইন টেনে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করেছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত যেই হিসাব নিকাশ দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মোট 12টি ইউনিট কিন্তু এখানে কাজ করেছে, আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এই দুর্ঘটনা স্থলে তাদের 120 জন জনবল কিন্তু এখানে কাজ করেছে। পুলিশ, র্যাব, ওয়াসা, বিদ্যুৎ এবং তিতাসের যারা লোক রয়েছে তারা সবাই এখানে রয়েছে। আমি কিছুক্ষণ আগে এখানকার যারা আশপাশের যে দোকানদার রয়েছেন এবং ভোর 4টা থেকে যারা কাজ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 4টায় আগুন লাগার পরপরই আশপাশ থেকে চতুর্দিকে চিল্লাপাল্লার শব্দ শুনে কিন্তু মানুষজন জড়ো হন এবং এখানে যেই বিষয়টি হয়েছে, মূলত এই বাজারটি মেন রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরের দিকে হওয়ার কারণে এখানে কিন্তু খুব চলাচলের জায়গাটা খুবই সীমিত। তবে স্থানীয়রা এবং পাশের যে মসজিদ, এই মুহূর্তে আমি যে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছি কাপ্তান বাজার যে মূল জামে মসজিদের 4 তলা, এখান থেকেও তারা পানির ব্যবস্থা করেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন বিল্ডিং এর দেয়াল ভেঙে কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করে গেছেন যাতে আগুন ক্ষয়ক্ষতির জায়গাটা যত সীমিত করা যায়। তবে পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে তাতে করে কিন্তু বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এখানে জায়গা খুব বেশি না হলেও অনেকগুলো দোকান এবং সেই দোকানগুলো খুব ছোট ছোট দোকান হওয়ার কারণে দোকানের পরিমাণটাও কিন্তু অনেক বেশি। আপনি নিশ্চয়ই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর আগুন, আমি জিজ্ঞেস করছিলাম যে আগুনের সূত্রপাত ঠিক কোন দোকান থেকে বা কিভাবে, এখন পর্যন্ত সেই বিষয়টি কেউ বলতে পারছেন না। তবে মুদি দোকান থেকেই কোনো একটা দোকান থেকে আগুনের সূত্রপাত, তেমনটি আশপাশের লোকজন এবং স্থানীয়রা তারা কিন্তু বলছেন। আর এখানে উপস্থিত বিশেষ করে ক্ষতিগ্রস্ত দোকানদার যারা, তাদের সাথে কথা বলছিলাম, ক্ষয়ক্ষতির পরিমাণ একটু জানার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে এখানে যতগুলো দোকান রয়েছে প্রত্যেকটা দোকানেই কিন্তু পর্যাপ্ত মাল ছিল, একেবারে তারা পর্যাপ্ত মাল রেখেছেন, সুতরাং সেই জায়গা থেকে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এবং এই প্রত্যেকটা দোকান কিন্তু মুদি দোকান বলে জানাচ্ছেন তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখন পর্যন্ত পুরোপুরি যে ধোঁয়া নিভে গেছে সেই বিষয়টি কিন্তু এখনো তারা নিশ্চিত করছেন না। তারা বলছেন যে কোনো জায়গায় যদি ছাইচাপা আগুন থাকে তাহলে সেই বিষয়গুলো তারা একেবারে পুরোপুরি পানি দিয়ে একেবারে নিভানোর চেষ্টা করছেন। আমার কাছে কাপ্তান বাজারের যে অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা, এই পরিস্থিতির সর্বশেষ এই খবর ছিল। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে আহত বা দগ্ধ হয়ে যাওয়ার মতো সেরকম গুরুতর কোনো হতাহতের খবর স্থানীয়রাও বলছেন না, এবং ফায়ার সার্ভিসও বলছেন যে সেরকম কোনো হতাহত হওয়ার মতো খবর এখানে এখন পর্যন্ত নেই। তবে তারা বলছেন যে যদি এটি একেবারে প্রধান সড়কের পাশাপাশি হতো তাহলে হয়তো আগুনটা আরো আগে নিয়ন্ত্রণ করা যেত বা আরো ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কমানো যেত। কাপ্তান বাজারের আগুনের স্থল থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। কাপ্তান বাজার থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ, চলবে 8 জানুয়ারি পর্যন্ত। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে 150 টাকা দিয়ে সর্বনিম্ন 5টি ও সর্বোচ্চ 10টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে সেগুলোর মধ্য থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। নীতিমালা অনুযায়ী ভর্তির কাজ শেষে আগামী 2 মার্চ একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছে 20,96,546 জন শিক্ষার্থী। কলেজে ভর্তিতে আসন আছে 25 লাখের মতো, তাই আসনের কোনো সংকট হবে না। শিক্ষার্থীদের তাদের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে আবেদন করা আহ্বান শিক্ষা বোর্ডের। রাজধানী মিরপুরে একটি বাসা থেকে হামিমা নামে 13 বছরের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্বজনদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। পুলিশ বলছে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। মাশরুফা মাহবুব হামিমা রাজধানীর মিরপুর 11 দারুন নাজাত মহিলা মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার রাত 9টার দিকে মিরপুরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই কিশোরের মৃত্যুকে ঘিরে এখন দেখা দিয়েছে নানা প্রশ্ন। বাবা মা মাদারীপুরের গ্রামের বাড়িতে থাকলেও ঢাকায় ফুফুর সাথে থেকে পড়াশোনা চলছিল হামিমার। তার মৃত্যুর কারণ হিসেবে এক ফুফাতো বোন প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বললেও তার অন্য স্বজনরা তা মানতে নারাজ। আমরা যখন আসলাম আমরা দেখলাম যে বিছনার উপরে শোয়ানো আছে এবং তার কোনো রেসপন্স নাই। ইন দি মিনিটে আমরা আসার সময় যখন ফোন পেলাম একটা, যে না আসলে আশেপাশের কোনো প্রতিবেশী আমাদেরকে ফোন দিয়ে জানালো যে বাচ্চাটি আসলে মারা গেছে। ক্লিন কাট কোনো কিছু পায়নি, তারা কনফিউজড এবং তারা বললো যে এটি পোস্টমর্টম রিপোর্ট লাগবে। ওর বয়সটা এতটা বেশি না যে ওর কিছু করবে বা ওর সাথে কারো শত্রুমি থাকবে, এরকম কিছু ওর না। যে আমরা মনে করতেছি যে ওরে পরিকল্পিতভাবে এটা ওরে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে বাসার একটি খাটের ওপর কাপড়ে ঢাকা অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে হাসপাতালে। প্রতিবেদন পাওয়ার পরপরই জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। আমরা আসলে মোবাইলে সংবাদ পাওয়ার পরে আমরা ওখানে একটা থানার টিম যাই। টিম গিয়ে লাশটা পেয়েছে। প্রাথমিকভাবে সংবাদ পাই আমরা সুইসাইডের, কিন্তু আসলে মৃত্যুর সঠিক কারণটা এখনই বলতে পারছি না। আমরা এর জন্য পোস্টমর্টম করাবো, পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বাইরে ট্রলি নেওয়া ঠেকাতে ভিন্ন উদ্যোগ নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা। শিশু, বৃদ্ধ কিংবা হুইল চেয়ারে থাকা যাত্রীদের গাড়িতে উঠতে ভোগান্তি যেন শেষ নেই। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, বিমানবন্দরের ট্রলি সংকট দূর করতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট নিয়ে ভোগান্তিতে যাত্রীরা। এ সংকট কাটাতে নতুন করে ট্রলিম্যান নিয়োগ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। আর মার্চের মধ্যেই যোগ হচ্ছে ২৫০০ নতুন ট্রলি। টার্মিনালের বাইরে ট্রলি নেয়ার কারণে সংকট দেখা দেয় এমন অজুহাতে বহির্গমন টার্মিনালের ক্যানোপি 1 এবং ক্যানোপি 2 এর ভেতরে প্রায় ১.৫ ফুট উচ্চতার স্টিলের প্রতিবন্ধকতা তৈরি করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাই মাল বোঝাই ট্রলি নিয়ে বের হয়েই গাড়িতে উঠতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। আর হুইল চেয়ারের যাত্রীদের কষ্ট যেন সীমাহীন। যারা হুইল চেয়ারে আসে বা যারা এজেড মানুষ, তাদের জন্য এই জায়গাটা যদি একটু ফ্রি করা হতো তাহলে ইজিলি তাদেরকে গাড়িতে উঠানো যেত আর কি। ট্রলিগুলো যদি বের করে নেওয়া যেত সেটা আমাদের জন্য ভালো হতো। ভাই এখানে ট্রলি আসে না, মানে কি কষ্ট না? এই যে নিয়ে কষ্ট তো হয়, অবশ্যই কষ্ট হয়। গাড়ি আসতে দেয় না, লোক আসতে দেয় না। তবে বিমানবন্দরের ট্রলি সংকট কাটাতে নতুন ট্রলি সংযুক্ত করা হচ্ছে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। অতিরিক্ত প্রায় 50 থেকে 70 জন আমরা জনবল দিয়ে দিয়েছি। তাছাড়া আমরা এটাকে অগমেন্ট করার জন্য আরো ২৫০০ ট্রলি কিন্তু গত 2 মাস আগেই প্রকিউরমেন্ট প্রসেসে আছে। এটা আমার জানুয়ারি মাসে চলে আসবে, তখন আমার আরো অতিরিক্ত ট্রলি থেকে যাবে। ব্যবস্থাপনা উন্নত হয়েছে এবং ট্রলি সংকটটাও আর থাকবে না। আর কিছু পুরানো ট্রলি যেটা আছে এগুলোকে আমরা রিপেয়ার করে নতুন করে করতেছি, নতুন করে রিফারবিশ করে ব্যবহার করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। আর কিছু পুরানো ট্রলি যেটা আছে এগুলোকে আমরা রিপেয়ার করে নতুন করে করতেছি, নতুন করে রিফারবিশ করে ব্যবহার করার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। দেশের সবচেয়ে বড় বিমানবন্দরে পার্কিং পর্যন্ত ট্রলি নেওয়ার সুযোগ না থাকলেও বিশ্বের অনেক দেশেই রাস্তা পর্যন্ত ট্রলি ব্যবহারের সুযোগ পান যাত্রীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের ভোগান্তি বেড়েছে উত্তরাঞ্চল সহ সারা দেশে। বিপাকে রয়েছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। বেলা বাড়লেও অনেক জেলায় দুপুরের আগে দেখা মিলছে না সূর্যের। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগের পাশাপাশি আয় কমে যাওয়ায় বিপাকে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডায় হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ। এছাড়া মানুষের পাশাপাশি ভোগান্তিতে রয়েছে গবাদি পশু। এদিকে কুয়াশায় বোরো বিস্তরা সহ বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকেরা। আগামী কয়েকদিনের মধ্যে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীত পরিস্থিতি জানাতে এবার রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে এখন তাপমাত্রা কেমন আর খেটে খাওয়া মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আর হাসপাতালগুলোর কি পরিস্থিতি, সেখানে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে কিনা? প্রথমে জানিয়ে রাখি যে আপনি নিশ্চয়ই দেখছেন যে একটা ঘন কুয়াশায় কিন্তু এখন ঢাকা পড়েছে উত্তরাঞ্চল। আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছিয়ে যে গাড়ি ঘোড়া চলাচল করছে এটি কিন্তু হেডলাইট জ্বালিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে। আপনি নিশ্চয়ই জানেন যে মহাসড়ক এটি ঢাকা রংপুর মহাসড়ক। এই মহাসড়ক কিন্তু দূরপাল্লার যেসব গাড়ি অর্থাৎ ঢাকা থেকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট বিভিন্ন জেলাতে যায়, কিন্তু সেই গাড়িগুলো যাচ্ছে ধীর গতিতে, মানে আস্তে আস্তে চলছেন। যে তাদের গতি বেগ রয়েছে 20 থেকে 30 কিলোর মধ্যে। তা একটু আগে আমি এক চালকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে পুরো রাস্তায় তাদেরকে আসতে হয় আস্তে আস্তে। কারণটা হচ্ছে এই গাড়িগুলো পৌঁছতে সময় লাগে যে প্রায় অর্থাৎ 15 থেকে 16 ঘন্টার সময়। তবে আরেকটা বিষয় জানিয়ে রেখেছি যে রংপুরের মেডিকেল কলেজ হাসপাতালে এখন যে রোগীর চাপ এটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কারণটা হচ্ছে যে প্রতিনিয়ত কিন্তু বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। আমরা একটু আগেই চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে সকাল থেকেই কিন্তু রোগী আসার যে বিষয় এটি কিন্তু হয়ে থাকে। তারা হিমশিম খেতে হচ্ছে, তাদেরকে মেঝেতে অর্থাৎ রোগীদের রাখতে হচ্ছে, এটি এসে বলা হচ্ছে। আর একটা বিষয় জানিয়ে রেখেছি, রংপুরে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ার কারণে দিনাজপুরের একজন এবং কুড়িগ্রাম একজন, রংপুরের একজন নারী মারা গেছেন। তারা
অগ্নিদগ্ধ হয়ে এই কুয়াশা থেকে অর্থাৎ শীত থেকে বাস থেকে তারা খড়কুটো চালিয়ে আগুন পোয়া থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তবে আরেকটা বিষয়, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, যেমন জেলা প্রশাসক, পুলিশ, মেট্রোপলিটন পুলিশ কমিশনের সাথে। তারা বলছেন যে শীতবস্ত্র বিতরণের যে বিষয়টি তারা করছেন এবং সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গাতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আমি একটু আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলী মাহমুদের সঙ্গে কথা বলেছি। তিনি যেমন জানিয়েছেন ছিন্নমূলের আয়ের মানুষ যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ এবং যারা এতিম বাচ্চা রয়েছেন তাদেরকে তারা শীতবস্ত্র বিতরণ করছেন এবং আরও কিছু সংগঠনও কিন্তু তারা শীতবস্ত্র বিতরণ করছেন। আমরা দেখেছি যে রংপুর জেলা প্রশাসক কিন্তু প্রতি রাত্রেই তারা কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে তারা শীতবস্ত্র এবং গরম কাপড় তারা বিতরণ করছেন এবং শুকনো খাবার দিচ্ছেন। এটি আসলে রংপুরের বিভিন্ন জেলাতে তারা বিভাগীয় কমিশনার তারাও দিচ্ছেন। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখন যে শীতের যে প্রকোপ এটি কিন্তু বেড়ে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ আসার যে সম্ভাবনা রয়েছে আবহাওয়া পক্ষ থেকে বলা হচ্ছে এটি আসলে 15 তারিখের পরে কিন্তু আসবে, এটি বলছেন। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। এবার শীত পরিস্থিতি নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, মৌলভীবাজারে আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন, আর কৃষকেরা কি বলছেন, বীজতলা কোন রকমের ক্ষতির শঙ্কা রয়েছে কিনা? হ্যাঁ, দেখুন, মৌলভীবাজারে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে এই কদিন ধরে। আজকে কিন্তু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 10.2 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় রেকর্ড করা হয়েছে তাপমাত্রা, যার ফলে বুঝতেই পাচ্ছেন এখানে শীতের তীব্রতা আসলে বেড়েই চলেছে এবং এখানে খেটে খাওয়া সাধারণ মানুষ যারা আছেন এবং হাওর অঞ্চলের যারা কৃষক রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে রয়েছেন আমরা দেখেছি। এবং এই মুহূর্তে আপনি জানেন যে বুরু আবাদের একটি মৌসুম চলছে এবং এই বুরু আবাদের একটা প্রভাব পড়ছে। এখানে কৃষক যারা আছেন ঘন কুয়াশা এবং এই শীতের কারণে কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন এবং আমরা দেখেছি হাওর অঞ্চলের যেসব বীজতলা আছে সেগুলিতে কিন্তু ঘন কুয়াশার কারণে অনেক বীজতলায় কৃষকদের সমস্যা দেখা দিচ্ছে। তারা বলছেন যে এই অবস্থা যদি আরো কদিন অব্যাহত থাকে তাহলে কিন্তু এই বুরু আবাদের একটা সমস্যা দেখা দেবে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে যে এই যে চলমান মৃদু শৈত্যপ্রবাহ সেটি কিন্তু আরো কয়েকদিন অব্যাহত থাকবে এবং এই অবস্থা থেকে আরো এই মাসের শেষের দিকে আরো কিন্তু তাপমাত্রা কমে যাবে, যার ফলে এই সমস্যাটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনাকে জানিয়ে রাখি মৌলভীবাজার এবং চা বাগান রয়েছে, চা বাগানগুলিতে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা চা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। আমরা দেখেছি অন্যান্য বছরের মতো তারাও কিন্তু এই যে শীতের সময় যে শীত বস্ত্রের যে অভাব সেটি কিন্তু তারা অনুভব করছেন এবং আমরা অনেক চা বাগানগুলিতে ঘুরেছি, কথা বলেছি। তারা বলছেন যে সরকার থেকে তারা আসলে যে পরিমাণ পর্যাপ্ত শীত বস্ত্র পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু তারা পাননি এবং তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তো আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনি জানেন যেহেতু মৌলভীবাজার যেহেতু প্রবাসী অধ্যুষিত একটি এলাকা এবং আমরা অন্যান্য বছর দেখেছি প্রবাসীরা কিন্তু এই শীতার্ত মানুষের মাঝে প্রত্যেক বছরই তারা এগিয়ে এসেছেন, বিভিন্ন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে কিন্তু প্রবাসীরা তারা আসতেন। কিন্তু এই বছর আমরা একটু কম দেখছি প্রবাসীদের এই যে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তবে জেলা প্রশাসন বলছেন এবং তিনি আহ্বান করেছেন যারা শীতার্ত মানুষের পাশে এসে প্রবাসীরা এবং যারা ধর্নাঢ্যরা তারা এসে দাঁড়াবেন সেরকম কিন্তু জেলা প্রশাসন নাহিদ হাসান তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সরকার থেকে তারা এখন পর্যন্ত প্রায় 34,000 কম্বল তারা বিতরণ করেছেন শীতার্ত মানুষের মাঝে এবং 3 লক্ষ টাকা কিন্তু ইতিমধ্যে তারা বরাদ্দ দিয়েছেন। তো এই ছিল আসলে মৌলভীবাজার শীতের সর্বশেষ তথ্য আমার কাছে। মৌলভীবাজার থেকে জানাচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। চট্টগ্রাম নগরীতে 3 দশকে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনে ব্যয় হয় প্রায় 40 কোটি টাকা, কিন্তু যানবাহন চলছে পুলিশের হাতের ইশারায়। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ আর ব্যবহারের অভাবে নষ্ট হয়ে গেছে বেশিরভাগ লাইট। পাইলট প্রকল্পের মাধ্যমে সড়কগুলোতে আবার সংকেত বাতি স্থাপনের পরিকল্পনা সিটি কর্পোরেশনের। সড়কের পাশে খুঁটি আর খোপ, তবে খোপের ভেতর সংকেত বাতিগুলোর বেশিরভাগই নষ্ট, কোথাও আবার পুরো খোপটাই নাই হয়ে গেছে। বেহাল এ দশা চট্টগ্রাম নগরীর সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে স্থাপিত সংকেত বাতিগুলোর। যানবাহন চলছে ট্রাফিক পুলিশের বাঁশি আর হাতের ইশারায়, যাতে চালকদের পাশাপাশি বিপত্তিতে খোদ ট্রাফিক পুলিশও। এখন হাত দিয়ে সিগন্যাল দিলে অনেক ড্রাইভার দেখে না, বুঝে না,
বন্দরনগরী চট্টগ্রামে 1989 সাল থেকে 2020 সাল পর্যন্ত 4 ধাপে সংকেত বাতি বসাতে ব্যয় হয়েছে প্রায় 40 কোটি টাকা। কিন্তু কোনো রকম সমীক্ষা ছাড়া ব্যক্তি বিশেষের ইচ্ছে মতো বাতি স্থাপন করায় তার সুফল মেলেনি বলে দাবি বিশেষজ্ঞদের। এখানে সুশাসনের একটি ঘাটতি আছে। সুশাসন যদি থাকে তাহলে জনগণের প্রতিটি কষ্টার্জিত অর্থ, প্রতিটি কপর্দকের একটা জবাবদিহিতার নিশ্চয়তা থাকে। আমাদের দেশে নিশ্চয়তা নেই। সিটি কর্পোরেশন বলছে, নগরীতে আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে অবশ্যই সংকেত বাতি ব্যবহারে মনোযোগ দিতে হবে। কিন্তু নতুন করে বাতি স্থাপনের মতো আর্থিক সক্ষমতা নেই সিটি কর্পোরেশনের। তাই পাইলট প্রকল্পের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে বাতি লাগানোর পরিকল্পনা করছে সংস্থাটি। আর্থিক বিষয়ে আছে, টেকনিক্যাল বিষয়ে আছে, কারণ এখন তো প্রযুক্তির যুগ, হঠাৎ করে বসালে তো হবে না। নতুন করে আবার একটা প্ল্যান নেওয়া হয়েছে, ডিজিটাল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সিটি কর্পোরেশন একটা উদ্যোগ নিয়েছে, যার পাইলট প্রজেক্ট হিসেবে কাজী দেউরি পয়েন্টটাকে বেছে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বমানের বাসযোগ্য নগরীতে ন্যূনতম 30% সড়ক থাকার কথা থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র 9%। এই অবস্থায় যানবাহন নিয়ন্ত্রণে সংকেত বাতি, জেব্রা ক্রসিং সহ সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনায় কতটুকু সুফল মিলবে তা নিয়ে রয়ে গেছে সংশয়। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকার আশেপাশে নদীতে ডলফিন বা শুশুক রক্ষায় নেই নজরদারি। বছরের শুরুতেই পরপর 2 দিন তুরাগ ও বুড়িগঙ্গায় মারা গেছে 2টি ডলফিন। গবেষকরা বলছেন, শুকনো মৌসুমে দূষণ বেশি, ফাঁসজাল ও নৌযানের আঘাতে মারা পড়ছে ডলফিন। 2 ও 3 জানুয়ারি 2টি মৃত ডলফিন ভেসে আসে তুরাগে। আশুলিয়া বাজারঘাটে ডলফিন দুটি দেখে তীরে আনেন স্থানীয় জেলেরা। নমুনা সংগ্রহ করতে না পারায় প্রাপ্তবয়স্ক এই 2 ডলফিনের মৃত্যুর কারণ বলতে পারছে না বন বিভাগ। বর্ষায় ঢাকার আশেপাশের নদীতে গাঙ্গেয় ডলফিন দেখা যায়। গবেষকেরা বলছেন, এই প্রাণীর আবাস হিসেবে অনুপযোগী হয়ে উঠেছে তুরাগ ও বুড়িগঙ্গা। শীত মৌসুমে নাব্যতা কম, দূষণ বেড়ে যাওয়ায় এবং অতিরিক্ত নৌযানের কারণে ডলফিনের জীবন বিপন্ন হচ্ছে। দূষণ হওয়া এবং ওইসব জায়গায় ওই যে পানি কমে গেছে, যে প্রচুর পরিমাণে যানবাহন চলছে, ছোট ছোট আপনি জানেন নৌযান, যেগুলো ইঞ্জিন চালিত নৌযান, এবং ওইটার একটা ফ্যানের মতো আছে, ঘুরে জোরে, এত জোরে ঘুরে যে ওইটা হয়তো তাদের গায়ে লেগে আহত হতে পারে, সেখান থেকেও মারা যাওয়া যেতে পারে। সুতরাং এইদিকে খেয়াল রাখতে হবে। স্তন্যপায়ী এই প্রাণী রক্ষায় গড়ে তোলা হয়েছে 9টি অভয়াশ্রম। এর মধ্যে সুন্দরবনে আছে দুধমুখী, চাঁদপাই, ডাংমারি, পানখালী, শিবসা ও ভদ্রা অভয়াশ্রম, আর পাবনায় রয়েছে নগরবাড়ি, মোহনগঞ্জ, শিলনন্দা, নাগড্যামরা ও নাজিরগঞ্জ অভয়াশ্রম। কিন্তু রাজধানীর আশেপাশের নদীতে ডলফিন রক্ষায় কোনো নজরদারি নেই। খোদ রাজধানীর আশপাশেও যে ডলফিনগুলো আছে সেগুলো সংরক্ষণে এখনো সে ধরনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তো এইগুলো সংরক্ষণে যে জায়গাগুলোতে ডলফিন এখনো টিকে আছে, এই জায়গাগুলোতে ফাঁস জালটি নিষিদ্ধ করা অথবা নিয়ন্ত্রণ করা, এবং সেই সাথে মানুষকে সচেতন করা যাতে এই ডলফিনগুলোকে বিরক্ত করা না হয়। বন বিভাগ বলছে, ডলফিনকে জাতীয় জলজ স্তন্যপায়ী প্রাণী হিসেবে ঘোষণা করা হবে শিগগিরই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আম নয়, রাজশাহীর প্রধান অর্থকরী ফসল পান। তবে আমের মতো আলোচনায় নেই এই ফসলটি। এ জেলার মিষ্টি পানের চাহিদা দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য পর্যন্ত। বছরে 1800 কোটি টাকার বেশি পান উৎপাদন হলেও এর উন্নয়নে কোনো উদ্যোগ নেই বলছে কৃষি বিভাগ। আমের পরিচয়ে রাজশাহীর পরিচয় হলেও কৃষি বিভাগ বলছে ভিন্ন কথা। মোগল আমল থেকেই কদর রয়েছে রাজশাহীর পানের। তাদের তথ্য মতে জেলার প্রধান অর্থকরী ফসল হচ্ছে পান। আমের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি আয় হয় পান থেকে। মাত্র 800,000 কোটি টাকা আসে। তাদের তথ্য মতে জেলার প্রধান অর্থকরী ফসল হচ্ছে পান। আমের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি আয় হয় পান থেকে। মাত্র 800,000 কোটি টাকা আসে হচ্ছে আপনার আম থেকে, অথচ পান থেকে আসে হচ্ছে 2000 কোটি টাকার মতো। এই জন্যে পান হচ্ছে আমাদের রাজশাহীর প্রধান অর্থকরী ফসল। জেলার আবহাওয়া পান চাষের জন্য বেশ উপযোগী। দেশ বিদেশে রাজশাহীর পানের চাহিদাও বেশি। অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় কৃষকরা ঝুঁকছেন পান চাষে। মিষ্টি জাতের পান, এ পান বাজারে খুব সুন্দর চাহিদা। ঠাকুরগাঁও, দিনাজপুর, ঢাকা, সিলেট, তারপরে দেশের বাইরেও যায়। সৌদিতে পান সাপ্লাই হয়, যার জন্য এইদিকে চাহিদাটা একটু বেশি থাকে।
যদিও সেটা আপনার ফাল্গুন মাস থেকে শুরু হয় এবং পানের বাজারটা তখনই বৃদ্ধি হয়। পান চাষ নিয়ে নেই কোনো গবেষণা। পুরনো গদবাঁধা নিয়মে চাষিদের পরামর্শ দেয় কৃষি বিভাগ। তবে উৎপাদন বাড়াতে পান চাষ নিয়ে গবেষণা প্রয়োজন বলছেন এই কৃষি কর্মকর্তা। নানান উপকারিতা জানার প্রেক্ষাপট রয়ে গেছে, তো সেইটা জানার জন্য হলেও গবেষণা দরকার। আর আমাদের তো মানে পান গবেষণা কেন্দ্র হলে মন্দ না, পান গবেষণা হলে পারে পানটা আরো সুন্দরভাবে চাষিরা চাষ করতে পারে। জেলায় গেল জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত মধ্যপ্রাচ্যে 1150 টন ও ইতালিতে 1.5 টন পান রপ্তানি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালীর সুধারাম মডেল থানা বেষ্টনীর মধ্যে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত অভিযোগে এক ট্রাফিক কনস্টেবল ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের শিকার তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুধারাম থানা ওসি শাহেদুদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী ফেনী থেকে মাইজ দিতে আসেন। টাকার সংকট দেখা দিলে তাকে বহনকারী অটোরিকশা চালক তাকে সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেনের কাছে নিয়ে যায়। সেখানে থানা বেষ্টনীর ভেতর বাবুর্চির কক্ষে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে ট্রাফিক পুলিশ কনস্টেবল মকবুল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই ভুক্তভোগী সুধারাম থানায় অভিযোগ করেন। অভিযুক্তদের আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। বিশ্বে একদিনে সর্বোচ্চ 26 লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 30,35,00,000-এর বেশি। মোট প্রাণহানি হয়েছে 54,96,000-এর বেশি। 24 ঘন্টায় বিশ্বে করোনায় সর্বোচ্চ 1,779 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সাথে বিশ্বে একদিনে সর্বোচ্চ 7,61,000-এর বেশি শনাক্ত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, ওমিক্রনের আক্রান্ত হয়ে দেশটিতে শুক্রবার হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে। এছাড়া ফাইজারের টিকা শিশুদের করোনায় গুরুতর আক্রান্ত না হওয়া থেকে অন্তত কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ কেন্দ্র। এদিকে যুক্তরাজ্যে হাসপাতালে করোনা রোগী ভর্তি বৃদ্ধি পাচ্ছে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। যুক্তরাজ্যে একদিনে মৃত্যু হয়েছে 229 জনের ও শনাক্ত হয়েছে 1,78,000-এর বেশি। কাজাখস্তানে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে চলা বিক্ষোভ দমনে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে সরকার। বিক্ষোভকারীদের বিদেশে প্রশিক্ষিত সন্ত্রাসী আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েভ। এদিকে চলমান সহিংসতায় 18 পুলিশ সহ নিহত 44 জন, আহত 700-র বেশি। দীর্ঘদিন বেকারত্ব, মুদ্রাস্ফীতি সহ নানা সমস্যার সঙ্গে লড়ছিল কাজাখস্তান। জ্বালানি খাতেও সংকট ছিল তীব্র। এ অবস্থায় এলপি গ্যাসের দাম দ্বিগুণ হলে রাস্তায় নামে জনতা। এ পর্যায়ে সহিংস রূপ নেয় সেই বিক্ষোভ, ঘটে বহু হতাহতের ঘটনা। পরিস্থিতি সামাল দিতে জারি হয় কারফিউ, জরুরি অবস্থা, বন্ধ ইন্টারনেট সুবিধা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 18 পুলিশ সহ 44 জনের প্রাণহানির পর বিক্ষোভ দমনে এবার দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে কাজাক প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েভ। কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিক্ষোভকারীদের বিদেশে প্রশিক্ষিত সন্ত্রাসীও বলছেন তিনি। সন্ত্রাস বিরোধী অভিযান চলছে, দুর্বৃত্তরা এখনো আত্মসমর্পণ করেনি। আমরা শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যারা আত্মসমর্পণ করবে না তাদের নির্মূল করা হবে। বিক্ষোভের আলোচনায় বসার প্রস্তাবও নাকচ করেছেন প্রেসিডেন্ট তোকায়েভ। 2,500 সেনা পাঠানোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন ধন্যবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, তিনি দ্রুত আমার ডাকে সাড়া দিয়েছেন। এদিকে চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আর কাজাকিস্তানে রাশিয়ার সেনা পাঠানোয় সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্রাইস্টচার্চে রিকভারি সেশনে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশ। বৃষ্টি বাগড়ায় মাঠে অনুশীলনের সুযোগ মেলেনি। দ্বিতীয় টেস্টের আগে আর মাঠে অনুশীলন হচ্ছে না টাইগারদের। বাংলাদেশের জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো মনে করছেন নিউজিল্যান্ডের ব্যাটার রস টেলর। মঙ্গলবার টেস্টে ইতিহাস গড়ে রিকভারি সেশনে চনমনে বাংলাদেশ। এবাদত তাসকিন শরীফুলরা নিজেদের চাঙ্গা রাখতে শুরু করেছে প্রস্তুতি। মিরাজ শান্তরাও ফিটনেস ঠিক রাখায় ব্যস্ত। শনিবার স্ট্রেংথ ও কন্ডিশনিং ক্যাম্প টিম টাইগার্সের।
ক্রাইস্টচার্চ টেস্টেও টাইগার পেস ইউনিটের গতি আর সুইং এর উপর নির্ভর করবে নিউজিল্যান্ডের ব্যাটারদের স্কোর। মাউন্ট মঙ্গানুই টেস্টে এবাদতের সাথে তাসকিন ও শরীফুলের বোলিং ধারে ধসে পড়ে কিউই ইনিংস। হ্যাগলি ওভালের কন্ডিশনেও দাপট দেখানোর সুযোগ এই পেস ট্রায়াল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের 17 টেস্ট অপরাজেয় থাকার রেকর্ড ভেঙেছে এবাদত তাসকিনদের নৈপুণ্যে। সাদা পোশাকে টাইগারদের সেরা সাফল্য সমীহ আদায় করেছে প্রতিপক্ষের কাছ থেকেও। ক্রাইস্টচার্চে কিউইদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের প্রথম টেস্ট জয় বিশ্ব ক্রিকেটের জন্য ভালো। শুধু এই সফর নয়, পরবর্তীতে সব সফরে এটা বাংলাদেশের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। ক্রাইস্টচার্চে আমাদের লক্ষ্য থাকবে স্বরূপে ফেরার। হ্যাগলি ওভালে টাইগারদের অপেক্ষায় সবুজ ও বাউন্সি উইকেট। পেসাররা সুবিধা পেলেও সাদমান শান্ত মুমিনুলদের জন্য চ্যালেঞ্জটা থাকবে বেশি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রত্যাশা আকাশচুম্বী না করে ক্রিকেটারদের চাপমুক্ত হয়ে খেলতে দেওয়ার পরামর্শ মাশরাফির। এক টেস্ট জয়ে অতীতের ভুলগুলো ভুলে গেলে চলবে না বলছেন টাইগার সেরা অধিনায়ক। রাজধানীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে মাশরাফি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট নিয়ে এমন কথা বলেন। কারো কোনো হোপ ছিল না, এখন সবার হোপ তৈরি হচ্ছে। দিস ইজ আননেসেসারি আমার কাছে মনে হচ্ছে। বাংলাদেশ জিতেছে বলে সবাই এখন বিভিন্ন কথা শুরু করেছে। তারা এনজয় করেছে বলে প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলেছে এবং জিতেছে। আমরা কেউ কিন্তু এক্সপেক্ট করিনি। সো অ্যাচিভমেন্ট শুধুই তাদের। এখন অনেকে অ্যাচিভমেন্ট নিতে চাইলে হবে না। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।